গল্প কাওয়ানের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প অন্তরার বাবা। মফিজউদ্দিন সাহেব নির্বিরোধী মানুষ। প্রাইভেট ব্যাংকে ফরেন এক্সচেঞ্জ বিভাগে কাজ করেন। ঢাকার মালিবাগে ফ্ল্যাট ভাড়া করে থাকেন। চিপা গলির ভেতর ফ্ল্যাট, গাড়ি ঢোকে না বলে বেশ সস্তা। 4 রুমের 2200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, ভাড়া 3000 টাকা। মফিজউদ্দিন সাহেবের সংসার ছোট, স্ত্রী 2 মেয়ে 1 ছেলে। বড় মেয়েটি বিয়ে হয়ে গেছে, কানাডায় স্বামীর সঙ্গে থাকে। ছোট মেয়েটিরও বিয়ে কথা হচ্ছে, পাত্রপক্ষ মেয়ে দেখে গেছে। ফাইনাল কিছু না বললেও মেয়ে যে তাদের খুব পছন্দ হয়েছে এটা বোঝা যাচ্ছে। ছেলেটাও পড়াশোনায় ভালো, জুলাই মাসে অনার্স পরীক্ষা দেবে। পাশ করে বের হয়ে কোথাও চাকরি না পেলে ব্যাংকে চাকরি হবেই। মফিজউদ্দিন সাহেব তার ব্যাংকের এমডি সাহেবকে বলে রেখেছেন। কাজেই মফিজউদ্দিন সাহেবকে মোটামুটি সফল এবং সুখী মানুষ বলা যেতে পারে। তার স্ত্রী ভাগ্য ভালো, রেহানা অতি শান্ত স্বভাবের মেয়ে। স্বামীর সঙ্গে যে তার ঝগড়াঝাটি হয় না তা না, মাঝে মধ্যে হয়। তবে তখনও মফিজ সাহেবের কী দরকার না তার দিকে কঠিন নজর থাকে। ব্যাংক থেকে ফিরতে ফিরতে মফিজ সাহেবের রোজই সন্ধ্যা 7টা-8টা বেজে যায়। তিনি ফিরেই গরম পানি দিয়ে গোসল করেন। গোসল সেরেই খেতে বসেন। খাওয়া শেষ করে মিনিট 10 চোখ বন্ধ করে শুয়ে থাকেন। এরপর এসে টিভির সামনে বসেন। নাটক থাকলে দেখেন, নাটক না থাকলে ভিসিবিতে হিন্দি ছবি দেখেন। পুরনো ছবি 2-3 বার করে দেখতেও তার কোনো আপত্তি নেই। তবে পুরনো ছবি যেন তাকে দেখতে না হয়, রেহানার সেদিকেও নজর আছে। বাসায় কেউ না থাকলে তিনি নিজেই ভিডিও ক্লাব থেকে ছবি নিয়ে আসেন। হিন্দি ছবি দেখার ব্যাপারে তার কোনো আগ্রহ নেই। তবু স্বামীকে খুশি করার জন্য তিনি বলেন, নাচ গান আসলে আমাকে ডাক দিও তো, তোমার সঙ্গে বসে দেখব। মফিজ সাহেব সুবোধ স্বামীর মতো নাচ গানে যায় গেলে স্ত্রীকে ডাকেন। স্বামী স্ত্রী সাংসারিক কথাবার্তা হয় ছবি দেখার সময়ই, কারণ মফিজ সাহেব ছবি শেষ করেই ঘুমাতে যান। তাকে খুব ভোরে ঘুরতে হয়। প্রাইভেট ব্যাংক, 9টা থেকে ব্যাংকিং আওয়ার। মফিজ সাহেবের জীবনযাত্রা এভাবেই চলছিল। এক বুধবারে সামান্য ব্যতিক্রম হলো। তিনি পলিথিনের এক পোটলা নিয়ে অফিস থেকে ফিরে যথারীতি গোসল করতে গেলেন। গোসলের মাঝখানে রেহানা বাথরুমের দরজা ধাক্কা দিয়ে বললেন, পোটলার ভেতর কাপড় কিসের? মফিজ সাহেব বললেন, আমার কাপড়। তোমার কি কাপড়? কিনলাম আর কি। কিনবে তো বটেই, বিনা টাকায় তোমাকে কে কাপড় দিবে? কিসের কাপড়? কাফনের কাপড়। কাফনের কাপড় মানে কি? মফিজ সাহেব জবাব দিলেন না, মাথায় পানি ঢালতে লাগলেন। রেহানা বললেন, জবাব দিচ্ছ না কেন? কাফনের কাপড় মানে কি? কার কাফনের কাপড়? তোমার কথা তো কিছুই বুঝতে পারছি না। তুমি কি মারা গেছো নাকি যে তোমার কাফনের কাপড়? গোসল একটু বন্ধ রেখে কথা জবাব দাও তো। আমার এক কলিগ হজ করতে গিয়েছিলেন, তাকে আনতে বলেছিলাম। মক্কা থেকে তোমার জন্য কাফনের কাপড় আনতে বলেছ? কোন দেশে সাদা কাপড় পাওয়া যায় না? কাবা শরীফ ছুঁয়ায় এনেছে। কাবা শরীফ ছুঁয়ায় তোমার জন্য কাফনের কাপড় আনতে হবে কেন? মফিজ সাহেব গোসল শেষ করে বের হলেন। শান্ত গলায় বললেন, ভাত দাও। ভাত দাও মানে? তুমি আগে বলো, কাফনের কাপড় কি মনে করে আনালে? মফিজ সাহেব জবাব দিলেন না, খাবার টেবিলের দিকে রওনা হলেন। বিয়ের কথা ঠিকঠাক হওয়ার পর কোনো এক বিচিত্র কারণে মেয়েরা বাবার দিকে চলে আসে। অতিরিক্ত মমতা দেখায়, খানিকটা আহ্লাদিও করে। মফিজউদ্দিন সাহেবের মেয়ে অন্তরের ভেতরেও এই ব্যাপার হয়েছে। সে তার ঘরে বসেছিল, মায়ের চেঁচামেচি শুনে বিরক্ত মুখে বলল, এরকম করছো কেন মা? রেহানা বললেন, কি করছি? তোর বাবা কি করেছে শুনতে পাসনি? কাফনের কাপড় নিয়ে এসেছে। কি হয়েছে তাতে? অনেকেই আনে, শুধু শুধু চেঁচিও না তো মা। একটা মানুষ সারাদিন অফিস করে এসেছে, তাকে তুমি রেস্ট দিবে না? চিৎকার করে মাথার পোকা নড়িয়ে দিচ্ছ। এই কাফনের কাপড় আমি কিন্তু ঘরে রাখবো না। আচ্ছা রেখো না, এখন দয়া করে চিৎকার থামাও। ভাত খাবার পর বাবা মুভি দেখবে। নতুন কিছু এনেছ? না আনলে স্লিপ দিয়ে কাজের মেয়েটাকে পাঠাতো। বেচারা রোজ পুরনো মুভি দেখে, আমার খুব খারাপ লাগে। মাদার ইন্ডিয়া ছবিটা এই নিয়ে 3বার দেখলো। 3বার দেখার মতো কি আছে? অন্তরা তার বাবার খাবার সময়ও কিছুক্ষণ সামনে বসে রইল। প্লেটে ভাত তুলে দিল। মফিজ সাহেব নিঃশব্দে খেয়ে গেলেন। এমনিতে তিনি কথা কম বলেন, খাবার সময় একেবারেই বলেন না। মফিজউদ্দিন খেয়ে দিয়ে অন্য দিনের মতো রেস্ট নিতে গেলেন না, সরাসরি ছবি দেখতে গেলেন। অন্তরা টেলিফোন নিয়ে তার নিজের ঘরে ঢুকে ভেতর থেকে দরজা লাগিয়ে দিল। যে ছেলের সঙ্গে বিয়ে ঠিক হয়েছে, রোজ রাত 9টার সময় সে টেলিফোন করে।
টেলিফোনে 1 ঘন্টার মতো কথা হয়। 1 ঘন্টা কথায় অনেক কিছু চলে আসে। অন্তরা তার বাবার কাফনের কাপড় কেনার প্রসঙ্গ নিয়ে এলো। এই জানো আজ কি হয়েছে? ভয়ঙ্কর কাণ্ড হয়েছে। কি হয়েছে? আমার বাবা অর্থাৎ তোমার শ্বশুর সাহেব ভয়ঙ্কর একটা কাণ্ড করেছেন। কি কাণ্ড? আন্দাজ করো তো, দেখি পারো কি না। আন্দাজ করতে পারছি না। উনি কি ভয়ঙ্কর কাণ্ড করেছেন? উনি বলছো কেন? উনি বলবো না তো কি বলবো? বাবা বলবে। এখনই বাবা বলবো নাকি? হ্যাঁ, এখনই বাবা বলবে। আমি তো তোমার মাকে মাই বলি। কবে মা বললে? ও মা, এর মধ্যে ভুলে গেছো? কাল আমি জিজ্ঞেস করলাম না মা কেমন আছেন? আমি কি বলেছি তোমার মা কেমন আছেন? ও আচ্ছা, এখন মনে পড়েছে। তোমার এমন ভুলো মন, কোন দিন আমাকে ভুলে যাবে কে জানি। হয়তো এখনই ভুলে যাবে। বলো তো আমার নাম কি? আসলেই তো ভুলে গেছি। তোমার নাম কি যেন? ফাজলামি করবে না তো। আচ্ছা যাও, ফাজলামি করবো না। তোমাদের ভাষায় ভয়ঙ্কর ব্যাপার কি হলো তা কিন্তু এখনো বলনি। আমার বাবা কাফনের কাপড় কিনে নিয়ে এসেছেন। সে কি? কার জন্যে? কার জন্যে আবার? নিজের জন্যে। বলো কি, মাথা খারাপ নাকি? নিজের শ্বশুর সম্পর্কে এসব কি বলছো? ছি। আই এম সরি। তবে অন্তরে শোনো, কাফনের কাপড় কিন্তু অনেকেই কেনে। আমার এক দুই সম্পর্কে নানা কিনেছিলেন। শেষে দেখা গেল তার সংসারে সবাই মারা গেছে, তিনি শুধু বেঁচে আছেন। তার আর মৃত্যু হচ্ছেন না। আসলে বাবা হচ্ছেন খুবই স্ট্রেঞ্জ মানুষ। তিনি নিজের মতো থাকেন, অফিস করেন, কোনো বিষয়ে তার কোনো কমপ্লেনই নেই। কাফনের কাপড় কিনেননি কি বললেন? কিছুই বলেননি। তিনি নিজের মতো আছেন, এখন ছবি দেখছেন। কার ছবি দেখছেন? ভিসিআরের ছবি দেখছেন। বাবার এই একটা শখ, ছবি দেখা। এখন দেখছেন ঠান্ডি হাওয়া। তুমি ঠান্ডি হাওয়া দেখেছ? না। গানগুলি এত সুন্দর, শুনলে পাগল হয়ে যেতে হয়। আচ্ছা, আমি তোমাকে ক্যাসেট পাঠিয়ে দিব। পাঠিয়ে দিতে হবে না, আমি নিজে এসে নিয়ে যাব। খবরদার এই কাজ করবে না। বিয়ের আগে শ্বশুরবাড়িতে ঘোরাঘুরি আমার খুব অপছন্দ। অপছন্দ হলেও এই কাজটা আমাকে করতে হবে। রাজকন্যাকে না দেখে আমি থাকতে পারছি না। খবরদার ঢং করবে না। আচ্ছা, তুমি এত ঢং কোথায় শিখেছ? আমার ইচ্ছে করছে এখনই চলে আসি। আমি গোপন এসে চুপ করে তোমার দরজায় টোকা দেব। তুমি দরজা খুলতেই ঝপাং। ঝপাং মানে? ঝপাং করে তোমার গায়ে লাফিয়ে পড়ব। এই শোনো, তুমি কিন্তু অসভ্য দিকে নিয়ে যাচ্ছ কথাবার্তা। এরকম করলে কিন্তু আমি ফোন রেখে দিব। উহু, রাখতে পারবে না, কারণ আমাদের কথা হয়েছিল আমি একটা অসভ্য কথা বলতে পারি। একটা বলে ফেলেছ, আর পারবে না। এখনো বলিনি। আমি কিন্তু টেলিফোন রেখে দিচ্ছি, এই রাখলাম। 1 2 3। অন্তরা টেলিফোন নামিয়ে রিঙ্গার অফ করে দিল। ওপাশ থেকে টেলিফোন করে করে ক্লান্ত হোক, মজা বুঝুক। রাত 12টার পর অন্তরা নিজেই করবে। এর মধ্যে অসভ্য কথা বলার জন্য বাবু সাহেবের যথেষ্ট শিক্ষা হয়ে যাবে। অন্তরা মাকে নিয়ে খেতে বসলো। সাজ্জাদ বাসায় নেই। সে তার বন্ধুর বাড়িতে পড়াশোনা করতে গিয়েছে। পড়াশোনা শেষ করে রাতে সেখানেই থেকে যাবে। অন্তরা বলল, কাজের মেয়েটাকে বলো তো মা, বাবাকে 1 কাপ চা দিয়ে আসুক। ছবি দেখার সময় চা খেতে ভালো লাগে। রেহানা বললেন, তোর বাবা চা কফি কিছুই লাগে না। কাপে করে গরম পানি দিয়ে আয়। চুকচুক করে গরম পানি খাবে আর ছবি দেখবে। ছবিও কিন্তু দেখে না। ঘটনা কি জিজ্ঞেস কর, বলতে পারবে না। কি যে বলো তুমি, কেন বলতে পারবে না? তাকিয়ে থাকার জন্য তাকিয়ে থাকা। তুমি বাবার উপরে গেছো বলে এরকম কথা বলছো। রাগের মতো কাজ করলে আমি রাগ করবো না? বাবা মোটেই রাগের মতো কাণ্ড করেনি। কাফনের কাপড় অনেকেই কেনে। আমার এক খুব ক্লোজ ফ্রেন্ডের নানা কিনেছিলেন। তারপর কি হয়েছে শোনো মা। তার সংসারে সবাই একে একে মরে গেলেন, তিনি শুধু বেঁচে রইলেন, অমর হয়ে গেলেন। বাবার বেলাতেও বোধহয় এরকম কিছু হবে। দেখা যাবে বাবা বেঁচে আছেন, আমরা সবাই মরে ভূত হয়ে গেছি। রেহানা মুখ কারো করে বললেন, হাসছিস কেন? হাসির কি হলো? হাসি আসছে আমি করব কি? মাহগো, কি অদ্ভুত দৃশ্য। বাবা কাফনে কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে, আমরা সবাই মরে ভূত হয়ে গেছি, বিভিন্ন গাছে বাস করছি। হাসি বন্ধ কর। বন্ধ কর বললাম। অন্তরে হাসি বন্ধ করতে পারল না। হাসির ফাঁকে ফাঁকে বলল, মা, ভূত হয়ে আমি কিন্তু বগনভুলিয়া গাছটায় থাকবো, তুমি অন্য কোনো গাছ বেছে নিও। অন্তরে ইচ্ছে করছে ভূত বিষয়ক এই মজার ব্যাপারটা এক্ষুনি টেলিফোন করে আসল মানুষটাকে জানায়। তবে ইচ্ছে করলেও এই কাজটা সে এখন করবে না। রাত 12টার আগে অবশ্যই না। রাত 12টা পর্যন্ত বাবু সাহেব টেলিফোনে আঙ্গুল টিপে টিপে ক্লান্ত হয়ে নিক, অসভ্য কথা বলার মজাটা টের পাক। রেহানা ঘরে কাজ শেষ করে ঘুমোতে যাওয়ার আগে ঘড়ির দিকে তাকালেন। 10টা বেজে 11 মিনিট। অন্তরা বাবা নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে। ঠিক 10টায় সে দাঁত মেজে বিছানায় যায়।
তার বিছানায় যাওয়া মানেই ঘুম। তখন ডাকলে উ করে সাড়া দেয় ঠিকই, কিন্তু সাড়া দেওয়াটা হয় ঘুমের মধ্যে। আশ্চর্য একটা মানুষ, সংসারে কি হচ্ছে না হচ্ছে কোনো খোঁজ নেই। ছেলেটা আজ বাসায় নেই, এটাও তার চোখে পড়ল না। চোখে পড়লে অবশ্যই কিছু হবে না, জিজ্ঞেস করবে না সে কোথায়। বাসায় একটা বিয়ে হচ্ছে, জিনিসপত্র কেনাকাটা আছে, বিয়ের তারিখ ঠিক করা আছে, কোনোটার সঙ্গে কোনো যোগ নেই। সে আছে নিজের মতো, মাস শেষে বেতনের টাকাটা তুলে দিলেই যেন সব দায়িত্ব শেষ। এরকম মানুষের আসলে সংসার করাই ঠিক না। এরা আসলে মানুষও না, ঘরের আসবাব। সংসারে এদের ভূমিকা ফার্নিচারের মতো। জায়গা মতো ফার্নিচারটা বসিয়ে দাও, মাঝে মধ্যে ঝাড়া দিয়ে ঝেড়ে ধুলো জুড়িয়ে দাও, সব ঠিক। রেহানা পান মুখে দিয়ে অন্তরা ঘরের দিকে গেলেন। তারা কথা বলা মানুষ নেই, মেয়ের সঙ্গে কিছুক্ষণ গল্প করা। সেই সুযোগও বেশি দিন পাওয়া যাচ্ছে না, বিয়ে হয়ে মেয়ে চলে যাচ্ছে। রেহানা অন্তরা ঘরে ঢুকতেই অন্তরা বলল, মা, আজ তোমার সঙ্গে গল্প করতে পারবো না, আজ যাও তো। কি করবি, টেলিফোন নিয়ে বসবি? টেলিফোন নিয়ে বসবো মানে? আমি কি সারাক্ষণ টেলিফোন নিয়ে থাকি? যখনই তোর ঘরের সামনে দিয়ে যাই তখনই দেখি গুটুর গুটুর করছিস। বিয়ের আগে এত কথা বলে ফেললে বিয়ের পর কি বলবি? আশ্চর্য কথা, তোমার ধারণা দেখে অবাক হচ্ছি মা। তুমি ভাবছো আমি ওর সঙ্গে কথা বলি? আমার এত কি দায় পড়েছে? আসে টেলিফোন করেছিল, আমি মুখের ওপর টেলিফোন রেখে দিয়ে রিঙ্গার অফ করে দিয়েছি, যাতে টেলিফোন করলে আমাকে ধরতে না হয়। সে কি, কেন? আমার কথা বলতে ইচ্ছে করে না, এই জন্যে। এটা তো ঠিক না, মুখের ওপর টেলিফোন রেখে দিবি কেন? কোনটা ঠিক কোনটা ঠিক না তা নিয়ে তোমাকে বক্তৃতা দিতে হবে না মা। প্লিজ তুমি এখন যাও, তোমাকে অসহ্য লাগছে। কেন, আমি কি করলাম? তুমি কি করলে আমি জানি না, আমি শুধু জানি এবারে সবাইকে আমার অসহ্য লাগছে। রেহানা মুখ কালো করে মেয়ের ঘর থেকে বের হয়ে এলেন, নিজের সবার ঘরে ঢুকে চমকে গেলেন। কারণ অন্তরা বাবা এখনও জেগে আছে। তার চেয়ে বড় কথা, তার সামনে কাফনের কাপড় বিছানো। কাপড়টা প্যাকেট থেকে বের করা হয়েছে। রেহানা বললেন, জেগে আছো কেন? মফিজ সাহেব বিড়বিড় করে বললেন, ঘুম আসছে না। সামনে কাপড় নিয়ে বসে আছো কেন? মেপে দেখলাম, মনে হচ্ছে কাপড় একটু শর্ট পড়বে। মাপলে কীভাবে? বাজার থেকে গজ ফিতেও নিয়ে এসেছ? হাত দিয়ে মাপলাম, 3 হাত হচ্ছে 1 গজ। রেহানা স্বামীর সামনে বসতে বসতে বললেন, তোমার কি হয়েছে ঠিকমতো বলো তো? কিছু হয় নাই। অবশ্যই হয়েছে, তোমার চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা হয়েছে। কাফনের কাপড় কেন কিনলে বলো তো? কাজ আগিয়ে রাখলাম, যেদিন মারা যাবো সেদিন যদি হরতাল থাকে তাহলে দোকানপাট থাকবে বন্ধ। কবর গর্ত খুঁড়িয়ে রাখ, হরতালের দিন কবর খোদার লোক যদি না পাওয়া যায়। মফিজউদ্দিন কিছু বললেন না। রেহানা বললেন, আসো ঘুমাতে আসো, আর খবরদার তুমি এই কাপড় হাত দেবে না। আচ্ছা। এই কাপড়ের প্রসঙ্গ মুখে আনবে না। আচ্ছা। রেহানা স্বামীকে নিয়ে ঘুমাতে গেলেন। ইচ্ছে করে আজ ঘনিষ্ঠ হলেন। স্বামীর গায়ে হাত রেখে আদুরে গলায় বললেন, এত রাত পর্যন্ত জেগে আছো, এরকম তো কখনো হয় না। বিশেষ কিছুর প্রয়োজন থাকলে বলো, লজ্জা করার দরকার নেই। কিছু লাগবে? না। আচ্ছা বেশ, ঘুমোবার আগে 5-10 মিনিট গল্প করো, নাকি তাও করবে না? কি গল্প? যা ইচ্ছা বলো। আজকে যে ছবিটা দেখলে সেই গল্প বলতে পারো, অফিসের গল্প বলতে পারো। তোমাদের অফিসে মজার কিছু হয় না? না। কোনো গল্প করতে ইচ্ছে করছে না? মফিজউদ্দিন ক্ষীণ স্বরে বললেন, একটা গল্প করতে ইচ্ছে করছে, কিন্তু তুমি রাগ করবে। না, রাগ করবে না, বলো। কাফনের কাপড় নিয়ে গল্প। পুরুষদের কাফনের কাপড় লাগে 3টা। এদের আলাদা আলাদা নাম আছে। একটা হলো পিরহান, ঘাট থেকে হাঁটু পর্যন্ত লম্বা। আর একটা হলো ইজার, মাথা থেকে পা পর্যন্ত ইজার দিয়ে ঢাকা হয়। আরেকটাকে বলে লেফাফা। এই ইজারের মতোই, শুনছ? হ্যাঁ, শুনছি। মেয়েদের কাপড় লাগে 5টা। পিরহান, ইজা, লেফাফা তো আছেই, তার উপর বাড়তি হলো ছেড়বন্ধ। ছেড়বন্ধ দিয়ে মাথার চুল জড়িয়ে দিতে হয়। আর হলো সীনাবন্ধ। সীনাবন্ধ দিয়ে বুক থেকে উরু পর্যন্ত ঢাকা হয়। রেহানা থমথমে গলায় বললেন, আরও কিছু বলবে? মফিজউদ্দিন বললেন, কাফনের কাপড়ে আরেকটা মজার ব্যাপার আছে। হিজড়াদের মেয়েদের মতো কাফনের কাপড় পরাতে হয়। ওদেরও 5 টুকরা লাগে। ও, আর পুরুষত্ব নেই পুরুষ যারা নপুংসক, তাদের জন্য 5টা কাপড় লাগে। যথেষ্ট কথা বলেছ, আর না, এখন ঘুমাতে যাও। ঘুম আসছে না? ঘুম না আসে বারান্দা হাঁটাহাঁটি করো, কিংবা ছবি দেখো। অন্তরাকে বলো ভিসিআর ছেড়ে দেবে। ভিসিআর আমি নিজেই ছাড়তে পারি। তাহলে তো ভালোই। মফিজউদ্দিন বিছানা থেকে নেমে গেলেন। রেহানাও নামলেন। তার মাথা চড়ে গেছে। ঘুমের ওষুধ খেয়ে ঘুমাতে হবে। ঘুমের ওষুধ খেলে হয়তো ঘুম হবে না। রাত 12টা বাজে। অন্তরা টেলিফোন করলো। একটা রিং হতেই ওপাশ থেকে রিসিভার তুলল। অন্তরা বলল, ঘুমিয়ে পড়েছিলে? ঘুমাবো মানে? তুমি এমন খট করে টেলিফোন রেখে দিলে। তুমি অসভ্য কথা বলবে আর আমি টেলিফোন ধরে রাখবো? আমি এরকম মেয়েই না। এই শোনো, আমার না মনটা খুব খারাপ। কেন?
মার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, এই জন্য মন খারাপ। খারাপ ব্যবহার করেছো কেন? উনি কি করেছিলেন? আমার সঙ্গে গল্প করতে এসেছিল। গল্প করতে এলে খারাপ ব্যবহার করবে কেন? মাকে তো তুমি চেনো না, মা বিরাট গপ্পবাজ। একবার গল্প শুরু করলে আর থামবে না, গল্প করেই যাবে। তাতে অসুবিধা কি? তুমি গল্প করতে, মার সঙ্গে গল্প করলে আমি তোমার সঙ্গে কখন গল্প করব? এখন একটা কথা আমার বলতে ইচ্ছা করছে, কিন্তু বললে তুমি মাথে উঠে যাবে, এই জন্য বলবো না। প্লিজ বলো। কথাটা হচ্ছে, তুমি ছাড়া কারোর সঙ্গে আমার কথা বলতে ভালো লাগে না। মিথ্যা কথা। অন্তরা কাঁদো কাঁদো গলায় বলল, তুমি আমার কথা বিশ্বাস করলে না? ওপাশ থেকে সঙ্গে সঙ্গে বলা হলো, বিশ্বাস করি। বিশ্বাস করবো না কেন? তাহলে কেন বললে মিথ্যা কথা? এমনি বললাম, মজা করার জন্য বললাম। খবরদার আর বলবে না। আচ্ছা যাও, আর বলবো না। প্রমিস? হ্যাঁ, প্রমিস। একটু ধরো তো 1 মিনিট। কোথায় যাচ্ছ? বসার ঘরে ভিসিআর চলছে, দেখি আসি কি ব্যাপার। এত রাতে কে ছবি দেখছে সেটাই তো বুঝতে পারছি না। তুমি ধরো তো। অন্তরা বসার ঘরে ঢুকলো, স্তম্ভিত হয়ে তাকিয়ে এলো। মুফসিউদ্দিন সাহেব ভিসিআর দেখছেন, তার গায়ে কাফনে কাপড়। তিনি শুয়ে আছেন লম্বা হয়ে, মাথার নিচে বালিশ দেওয়া, যাতে ভিসিআর দেখতে অসুবিধা না হয়। অন্তরা কাপা কাপা গলায় ডাকলো, বাবা। মফিজুদ্দিন মেয়ের দিকে এক পলক তাকিয়েই টিভির পর্দার দিকে দৃষ্টি ফিরিয়ে নিলেন। অন্তরা বলল, তুমি কি পরে আছো বাবা? মফিজুদ্দিন টিভি পর্দা থেকে দৃষ্টি না ফিরিয়েই বললেন, কাপড়টা পরে দেখলাম ফিটিং হয় কিনা। ভালো ফিটিং হয়েছে। অন্তরা সারা বাড়ি কাঁপিয়ে বিকট চিৎকার দিল, গলা ফাটিয়ে ডাকলো, মা মা। মফিজুদ্দিন সাহেবের তাতে কোনো ভাবান্তর হলো না। কাফনে মোড়া একজন মানুষ, শুধু মুখটা বের হয়ে আছে, চোখ খোলা। সেই চোখে তাকিয়ে আছে টিভি পর্দার দিকে। টিভি পর্দার আলো এসে চোখে পড়ছে, তার চোখ চকচক করছে। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প অন্তরার বাবা। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন।